আসসালামু আলাইকুম। আজকে আমরা হাই ভোল্টেজ সিরিজের আরেকটা ভিডিওতে কেমিস্ট্রি ফার্স্ট পেপার আর কেমিস্ট্রি সেকেন্ড পেপারে সকল টাইপের ম্যাথগুলো দেখার চেষ্টা করব। আর আমার পরিচয় দিয়ে নেই, আমার নাম ওমর সানি, আমি পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। চলো শুরু করি। আচ্ছা, ফার্স্টে আসি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়, ঠিক আছে? এটা থেকে পলভঙ্গির ম্যাথ, একটা টাইপের ম্যাথই আসে এখান থেকে, ঠিক আছে? এই পলভঙ্গির ম্যাথ এখান থেকে একটা জিনিস জানা লাগবে, সেটা হলো রাইডার ধ্রুবক, ঠিক আছে? রাইডার ধ্রুবক, সেটা কি রাইডার ধ্রুবক, এটা ডিরেক্ট মনে রাখবে, ঠিক আছে? ধরো রাইডারের ভর, ঠিক আছে? রাইডারের ভর, এই জিনিসটা জানা লাগবে মেটা করার জন্য, ঠিক আছে? রাইডারের ভর যদি 5 মিলিগ্রাম হয়, 5 মিলিগ্রাম, ঠিক আছে? তাহলে রাইডার ধ্রুবক হবে, রাইডার ধ্রুবক, ঠিক আছে? রাইডার ধ্রুবক এটার মান হবে 3.01, এভাবে মনে রাখবা। রাইডার ধ্রুবক হবে 3.01 গ্রাম, ঠিক আছে? রাইডারের ভর যদি 5 মিলিগ্রাম হয়, তাহলে রাইডার ধ্রুবকের মান হবে 3.01 গ্রাম, ঠিক আছে? আবার রাইডারের ভর, রাইডারের ভর, ঠিক আছে, যদি 10 মিলিগ্রাম হয়, 10 মিলিগ্রাম, ঠিক আছে? তাহলে রাইডার ধ্রুবক যেটা, ঠিক আছে, ওটার মান হবে 3.02 গ্রাম, ঠিক আছে? এর মনে রাখা লাগবে। কি বললাম? রাইডারের ভর যদি 5 মিলিগ্রাম হয়, তাহলে রাইডার ধ্রুবক হবে 3.01, আর রাইডারের ভর যদি 10 মিলিগ্রাম হয়, তাহলে রাইডার ধ্রুবক হবে 3.02 গ্রাম, ঠিক আছে? এই ম্যাথগুলো করার ক্ষেত্রে এই ধ্রুবকের মানটা মনে রাখা লাগবে। গেল। এখন আসি আমরা ম্যাথটা পড়ি। ইয়েস, দেখো, প্রথমে বলছে পলভঙ্গি ব্যালেন্সে, ঠিক আছে? পলভঙ্গি ব্যালেন্সে ওজন করতে গিয়ে 5 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম ওজন ডান পাল্লায় চাপানো হলো। এখন 100 দাগ বিশিষ্ট বিমের 20 নম্বর দাগে, ঠিক আছে? 10 মিলিগ্রাম রাইডার, 10 মিলিগ্রাম রাইডারের ক্ষেত্রে রাইডার ধ্রুবক কত? 3.02, ঠিক আছে? আমরা পাইলাম 10 মিলিগ্রাম রাইডার রাখলে পয়েন্টে 0 দাগে থাকে। এখন আমার ওই সোডিয়াম কার্বনেটের ভর্তি ওজনটা বের করতে বলছে, ঠিক আছে? এখন দেখো সবকিছু আমার দেওয়া আছে। ওজন মানে এখানে ভর, ওজন আর ওজন মানে ভর এখানে, ঠিক আছে? ফিজিক্স নেই, ঠিক আছে? ওজন মানে ভর। এখন দেখো 5 মিলিগ্রাম, 2 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম আর 50 মিলিগ্রাম, এই সবগুলো আমরা যোগ করবো, ঠিক আছে? আর 100 দাগ বিশিষ্ট যে স্কেলটা আছে, ঠিক আছে, ওটা হলো 20 নম্বর দাগের সাথে মিলে যায়। এই 20 এর সাথে রাইডার ধ্রুবকটা গুণ করে যোগ করতে হবে, ঠিক আছে? এভাবে এটা বের করতে হয়। যে মানগুলো দেওয়া আছে এটা লিখবা প্রথমে। কোন কোন মান দেওয়া আছে দেখো, 5 মিলিগ্রাম, 2 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম, ঠিক আছে? আচ্ছা, 5 গ্রাম দেওয়া আছে, 5 গ্রাম, এই 5 গ্রাম লিখলাম আমি, প্লাস এই ভরগুলো সব যোগ করবো, মোট ভর আমার বের করতে বলছে 5 গ্রাম, এরপর কত? 2 গ্রাম, 2 গ্রাম, প্লাস এরপর কত বলছে দেখো 500 মিলিগ্রাম। এখানে আমি কোন এককে নিছিলাম? গ্রাম এককে, এটা দেওয়া আছে মিলিগ্রাম এককে, মানে এটাকে আমরা গ্রাম একক নিতে হবে না? মিলিগ্রামকে গ্রাম একক নিতে কি করতে হয়? 1000 দা ভাগ দিতে হয়, ঠিক আছে? এখন 500 কে যদি আমি 1000 দা ভাগ দেই, তাহলে কত হবে দেখো, 500 ভাগ 1000, ঠিক আছে? 500 ভাগ 1000, তিনটা শূন্য আসবে না? একটা, দুইটা, তিনটা শূন্য, ঠিক আছে? তিনটা শূন্য সরে আসবে এদিকে, 0.5, 0.5, 0.5 গ্রাম, এ লিখলাম 0.5 গ্রাম। এরপর দেখো নেক্সট ভর কত দেওয়া আছে? 50 মিলিগ্রাম, ঠিক আছে? 50 মিলিগ্রাম, এটাকে আমার গ্রামে আনতে হবে, ঠিক আছে? গ্রামে আনতে হবে, যেহেতু এই দেখো এমসিকিউ তো সবগুলোর উত্তর গ্রামে দেওয়া, সবগুলোর উত্তর গ্রামে দেওয়া, এই জন্য আমরা গ্রামে নিয়ে কাজ করবো। এখন 50 কে গ্রামে নিতে গেলে কি করতে হবে? 1000 ভাগ দিতে হবে, মিলিগ্রামকে গ্রামে নিতে হলে। তাহলে 50 ভাগ 1000, যতটা শূন্য, ঠিক আছে, অতটা ঘর সরে আসবে, যতটা শূন্য অতটা ঘর সরে আসবে। দেখো এখানে নিচে কয়টা শূন্য? 3টা শূন্য, 3টা ঘর সরে আসবে। এখন দেখো 0, 50 আমি লিখলাম 50, এক ঘর 2 ঘর সরে আসলো, আরেক ঘর সরে আসলো, আরেক ঘর সরে আসার জন্য আমি একটা শূন্য দিলাম, এই দশমিক, ঠিক আছে? তাহলে 50 মিলিগ্রাম সমান 0.05 গ্রাম, 0.05 গ্রাম বা 0.05 গ্রাম। মানে এখন আমি সবগুলো ভর লিখতেছি, 5 গ্রাম, 2 গ্রাম, তারপর 500 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, এটার জন্য হলো 0.05 গ্রাম। আর কি বলছি? যেই দাগের সাথে মিলে ওই দাগ নম্বর গুণ রাইডার ধ্রুবক গুণ করতে হবে। যে দাগের সাথে মিলবে সেই দাগ নম্বর গুণ রাইডার ধ্রুবক গুণ করতে হবে। এই যে যে দাগের সাথে মিলছে, কয় নম্বর দাগের সাথে মিলছে? 20 নম্বর দাগ, 20 নম্বর দাগের সাথে মিলছে। আর রাইডার ধ্রুবক কত? এই দেখো রাইডারের ভর দেওয়া আছে 10 মিলিগ্রাম, 10 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবক কত? 3.02, 3.02, এভাবে মনে রাখো, 3.02 এ গুণ 0.0002। এই সবগুলো যোগ করে যে মানটা বের হবে ওটার উত্তর। এখন সবগুলো যোগ করে দেখো। আচ্ছা, 7 প্লাস 5 যোগ 2 7, আচ্ছা 0.5 রাখলাম, 0.5 প্লাস 0.05। এখন দেখো এই গুণটা, এই যা সংখ্যাগুলো গুণ করবা, যা সংখ্যাগুলো দেখো, এখানে 20 আছে আর এখানে 2 আছে, লেখা তুমি 40, 20 আর 2, 20 দুগুণে 40। এখন দেখো দশমিকটা কত ঘর পরে ছিল? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তো যত ঘর পর দশমিক তত ঘর পর আমি দশমিক দিয়ে দেবো। 1 ঘর, 2 ঘর, এই 3 ঘরের জন্য আরেকটা, আর 4 ঘরের জন্য আরেকটা শূন্য, এই যে, ঠিক আছে? এভাবে ক্যালকুলেশন করবা। এখন এই সবগুলো যোগ করতে হবে, সবগুলো সিরিয়াল বাই লিখে যোগ করবে। দেখো এই 7 পয়েন্ট আমি 00 বলতে পারি, 7.00, আবার 0.5, 0.5 লিখে এই 0.5, ঠিক আছে? 0.5, এবং এর সঙ্গে কত? 0.05, 0.05, এরপর সঙ্গে কত? 0.004, 0.004। এই সবগুলো তুমি যোগ করো এবার। এই দেখো এই সবগুলো শেষে শূন্য দিতে পারি, দশমিকের পর শূন্য দিলে মানের কোনো চেঞ্জ হয় না। এই 4 এর 4, 5 এর 5, এখানে 5, ঠিক আছে? আবার এখানে 5, 5 এর সাথে শূন্য যোগ করলে 5ই হবে, এই দশমিক আর 7 এর 7, ঠিক আছে? এই 7.554,
এবং প্র্যাকটিস করলে তুমি তাড়াতাড়ি করতে পারবে, ঠিক আছে? তো 7.554 হলো আমার অ্যানসার, এই 7.554। তো আমরা নেক্সট মেথডে চলে যাই, ঠিক আছে? নেক্সট মেথডে চলে যাই। আচ্ছা, এখানে বলছে হাইড্রোজেন পরমাণু তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল, ঠিক আছে? ইলেকট্রনের কৌণিক ভরবেগ, আমাকে কৌণিক ভরবেগ বের করতে বলছে। এখন ইলেকট্রনের কৌণিক ভরবেগ সূত্রটা কি? mvr = ns / 2π, mvr = ns / 2π, mvr = ns / 2π, ঠিক আছে? এখন দেখো n এর মান আমার দেওয়া আছে কত? এই তৃতীয় শক্তি স্তর n এর মান হলো 3, যেটা যেটা দেওয়া আছে ওটা লিখে ফেলবা, n = 3 তৃতীয় শক্তি স্তর, ঠিক আছে? আর বাকি মানগুলো দেখো আমি জানি, পাই এর মান আমি জানি, আর h হলো প্লাঙ্ক ধ্রুবক, প্লাঙ্ক ধ্রুবকের মান কত? 6.626 × 10⁻34, ঠিক আছে? জাস্ট মানগুলো বসাবো এখন। এই দেখো n এর মান কত পাইছি? 3, আর h এর মান কত পাইছি? 6.626 × 10⁻34 × 10⁻34, ঠিক আছে? আর 2 ইনটু পাইছি পাই এর মান কত? 3.1416, 3.1416 লিখলাম। দেখ এবার হলো আমার ক্যালকুলেশন করতে হবে। এখন দেখো 3.1416 এটাকে তুমি 3 ধরে নিবা, যেহেতু 3 এর কাছাকাছি মান 3 ধরে নিবা, ঠিক আছে? এখন এই দেখো এই 3 এ 3 এ কাটা, আর 2 দা যদি 6 এর কাটো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 3 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে? 3 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট কিছু একটা আসবে গুণ 10⁻34। অ্যানসার আমার কত? 3 পয়েন্ট কিছু একটা, ঠিক আছে? 3 পয়েন্ট কিছু একটা, আমি ধরলাম কিছু একটা, ইনটু 10⁻34, 3 পয়েন্ট কিছু একটা ইনটু 10⁻34। এখন দেখো এই 3.164 দশমিকের পরে তোমার বের করতে হবে, ঠিক আছে? দেখবে এটাই অপশন আছে, ঠিক আছে? 3.164 ইনটু 10⁻34, 3 পয়েন্ট সামথিং ইনটু 10⁻34। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? নেক্সট মেথডে চলে যাই আমরা। আচ্ছা, এবার বলছে লিথিয়াম 2+ আয়নের দ্বিতীয় বোর কক্ষপথে ব্যাসার্ধ কত? এখন একটা জিনিস খেয়াল করো, লিথিয়াম 2+, আচ্ছা ব্যাসার্ধের ক্ষেত্রে যে সূত্রটা ছিল Rn, ঠিক আছে? Rn = R1 × n², এটা ছিল হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে? হাইড্রোজেনের ক্ষেত্রে। এখন যখন অন্যান্য পরমাণু বলবে তখন এই নিচে z দিয়ে ভাগ করতে হবে, n² / z। Rn এটা হলো যে কোনো পরমাণুর ক্ষেত্রে, Rn = R1 × n² / z। আর R1 অর্থাৎ প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এটা মনে রাখবা 0.529 অ্যাংস্ট্রম, ঠিক আছে? 0.529 অ্যাংস্ট্রম, ঠিক আছে? 1 অ্যাংস্ট্রম = 10⁻10 মিটার, 1 অ্যাংস্ট্রম = 10⁻10 মিটার বা 10⁻8 সেন্টিমিটার, ঠিক আছে? আমরা সেন্টিমিটার নিয়ে করব এটা। 0.529 × 10⁻10 মিটার, 10⁻10 মিটার, অথবা আচ্ছা 10⁻10 সেন্টি 10⁻10 মিটার, 10⁻10 মিটার, অথবা 0.529 × 10⁻8 সেন্টিমিটার, 10⁻8 সেন্টিমিটার, ঠিক আছে? 10⁻8 সেন্টিমিটার। এখন জাস্ট মানগুলো বসাবো আমরা। দেখো R1 এর মান কত? 0.529 ইনটু 0.529 × 10⁻8 সেন্টিমিটার। এখন n হলো কক্ষপথ নম্বর, কত নম্বর কক্ষপথ? দেখো দ্বিতীয় নম্বর কক্ষপথ 2²। আর z হলো পারমাণবিক সংখ্যা। z কি? পারমাণবিক সংখ্যা। দেখো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3, ঠিক আছে? পারমাণবিক সংখ্যা হলো 3। এটা এবার ক্যালকুলেশন করতে হবে। দেখো এটা 0.5, যেখানে 0.5 দেখা সাথে সাথে হাফ লিখে ফেলবা। 0.5 দেখলে হাফ, কারণ কি? দেখো 1/2 কি 0.5 না? আমি 0.5 এর পরিবর্তে আমরা হাফ লিখতে পারি, ঠিক আছে? 0.5 এর পরিবর্তে আমরা হাফ লিখতে পারি। দেখো হাফ ইনটু 10⁻8, ঠিক আছে? আর 2 এর স্কয়ার করলে আমরা কত পাই? 4/3। এবার 2 দুগুণে 4, কাটা। এখন দেখো এখানে আসি, 2/3 ইনটু 10⁻8। এই ভাগটা একটু করতে হবে, 3টা 2 এর ভাগ করবা, ঠিক আছে? 3টা 2 এর ভাগ করবা, 3টা 2 এর ভাগ যায় না একটা দশমিক, ঠিক আছে? একটা শূন্য আনতে হবে। কত হয়? 3 6 18, 0.6, 3 6 18। আর বাকি গুলো লাগবে না। তাই 0.6 ইনটু 10⁻8 আমরা ক্যালকুলেশন করে কত পেলাম? 0.6 ইনটু 10⁻8। এই মানটার আশেপাশে আসবে, দেখো 0.6 ইনটু 10⁻8 সেন্টিমিটার। এই দেখো 0.7 আছে, ঠিক আছে? আমরা যেহেতু রাফ মান নিয়ে করছি, এটা ছিল 0.529, আমরা 0.5 ধরে করছি, ঠিক আছে? এজন্য আছে 0.6 ইনটু 10⁻8 সেন্টিমিটার, কিন্তু অ্যানসার হবে 0.7 ইনটু 10⁻8 সেন্টিমিটার। মানে আমরা কাছাকাছি মানটা আনলে পারলে হয়েছে, ঠিক আছে? এটা বুঝতে পারছো আশা করি। আচ্ছা নেক্সট আসি, নাইট্রোজেনের প্রকৃত ভর চাইছে, ঠিক আছে? আমরা কি জানি নাইট্রোজেনের আমরা যেটা পড়ি, যেমন হাইড্রোজেনের হলো 1, তারপর হিলিয়ামের হলো 4, তারপর অক্সিজেনের 16, এগুলো হলো আপেক্ষিক পারমাণবিক ভর। এগুলো কি? আপেক্ষিক পারমাণবিক ভর। এখন আপেক্ষিক পারমাণবিক ভর যেটা, দেখো আপেক্ষিক পারমাণবিক ভর এটা হলো প্রকৃত ভর, ঠিক আছে? প্রকৃত ভর, আপেক্ষিক পারমাণবিক ভর হলো প্রকৃত ভর। আপেক্ষিক পারমাণবিক বা আণবিক দুইটাই হতে পারে, ঠিক আছে? প্রকৃত ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর।
কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর, ঠিক আছে। এখন কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর হলো 1.66, এই মানটা মুখস্থ রাখতে হবে। 1.66 into 10 inverse 24, 1.66 into 10 inverse 24 গ্রাম, ঠিক আছে। 1.66 into 10 inverse 24 গ্রাম, এটাকে 1 অ্যাটমিক মাস ইউনিট বলে, ঠিক আছে। 1 অ্যাটমিক মাস ইউনিট বলে, 1 অ্যাটমিক মাস ইউনিট। এখন দেখো, বা আমি কি লিখতে পারি, প্রকৃত ভর বা প্রকৃত ভর, প্রকৃত ভর ইকুয়াল, এটা কোন কোন গুণ করতে পারি আমরা। প্রকৃত ভর ইকুয়াল কি, আপেক্ষিক, আপেক্ষিক পারমাণবিক বা আণবিক, যে কোনো একটা হতে পারে। আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর, পারমাণবিক ভর ইনটু 1.66 into 10 inverse 24, 1.66 into 10 inverse 24, 1.66 into 10 inverse 24। আচ্ছা দেখো, আমার কার বের করতে বলছে, নাইট্রোজেনের। নাইট্রোজেন কি একটা অণু, ঠিক আছে, তাহলে নাইট্রোজেন আমার আণবিক ভরটা লাগবে। এখন নাইট্রোজেনের আণবিক ভরটা কিভাবে বের করি, নাইট্রোজেন তো মনে আছে 14, পারমাণবিক ভর কত 14, আর নাইট্রোজেন কয়টা আছে, দুইটা, 14 গুণ 2 কত হয় 28। এখন দেখো আমরা বসাবো মানটা, 28 গুণ 1.66 into 10 inverse 24, 1.66 into 10 inverse 24। দেখো এখানে কোথায় আছে, এই যে 28 গুণ 1.66 into 10 inverse 24 গ্রাম, ঠিক আছে। এটাই নাইট্রোজেনের প্রকৃত ভর। আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট মেথড চলে যাই। আচ্ছা, আমাকে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আর শক্তি বের করতে বলছে। এখন শক্তির সূত্রটা কি ছিল, ইজ ইকুয়াল, দুটো সূত্র ছিল, ইজ ইকুয়াল এইচ নিউ, ইজ ইকুয়াল এইচ নিউ, নিউ মানে হলো কম্পাঙ্ক, ঠিক আছে, অথবা ইজ ইকুয়াল এসি ডিভাইডেড বাই ল্যামডা। আমার এখানে কি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাই আমরা এই সূত্রটা নিব, ঠিক আছে। এখন তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো, 820 ন্যানোমিটার, 820 ন্যানোমিটার। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল 820 ন্যানোমিটার, 820 ন্যানোমিটার, আমরা মিটারে নিতে হবে। এখন এটা মনে রাখতে হবে 1 ন্যানোমিটার ইকুয়াল 10 ইনভার্স 9 মিটার, 1 ন্যানোমিটার ইকুয়াল 10 ইনভার্স 9 মিটার, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। 820 ইনটু 10 ইনভার্স 9 মিটার, এটা হলো ল্যামডার মান। এখন যার সামনে মানগুলো বসাবো, ঠিক আছে। দেখো বা, আচ্ছা এটা নিচে করি, এখানে ইজ ইকুয়াল এইচসি, এইচ এর মান কত, 6.626, 6.626 ইনটু 10 ইনভার্স 34, এটা একক টাইম পড়ে, একক তোমাদের দেখো জুল সেকেন্ড, ঠিক আছে। 6.626 ইনটু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। আর সি কি, সি হলো আলোর বেগ, আলোর বেগ কত, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। আর এটা কত, 820 ইনটু ল্যামডা বাই সি, 820 ইনটু 10 ইনভার্স 9, 820 ইনটু 10 ইনভার্স 9, জাস্ট বসাই দিও মানটা, 820 ইনটু 10 ইনভার্স 9, 820 ইনটু 10 ইনভার্স 9। এখন দেখো নিচে 820 আছে, এই ভাগটা করা অনেক কঠিন না। তুমি নিচে করবা কি, একটা সংখ্যা নিয়ে আসবা, যেমন 820 না, তুমি 8.20 নিয়ে আসবা, 8.20, 8.20 লিখে আমি এখানে 100 গুণ দিতে পারি না। দেখো একই কিন্তু 100 যদি 8.20 গুণ দেয় তাহলে 820 এসে পারে না, এখানে 8.20 দেয়, একটা সংখ্যা আনার চেষ্টা করবা, গুণ 100, 100 বার আমি 10 স্কয়ার লিখতে পারি, 100 আমি লিখতে পারি বার 10 স্কয়ার, 100 আমি লিখতে পারি 10 স্কয়ার, ঠিক আছে, গুণ 10 স্কয়ার। এখন দেখো সোজা হয়ে যাবে। এটা দেখো উপরেরটাকে ধরবা 6, 6.626, উপরেরটাকে 6 করে ফেলবা, উপরেরটাকে 6 করে ফেলবা। দেখো 3 6 18, 3 6 18, আর এটা 8 ধরবা, জাস্ট রাফ মানটা ধরে ফেলবা, ঠিক আছে, রাফ মান ধরে ক্যালকুলেশন করবা। 3 আর 6 গুণ করলে হয় 18, 18 যদি 8 ভাগ করি কত হয়, দেখো 18 যদি 8 ভাগ করি 2 পয়েন্ট সামথিং, 8 দুগুণে 16, 2 পয়েন্ট সামথিং কিছু একটা, ঠিক আছে। ওই কিছু একটা আমার দরকার নেই, আমি 2 পয়েন্ট সামথিং পাবো। এবার আমরা যে ইয়ার পাওয়ার আছে, 10 এর পাওয়ার, ঠিক আছে, ওগুলো ক্যালকুলেশন করব। এই 2 পয়েন্ট সামথিং আমরা পাইলাম এই পুরোটা থেকে, ঠিক আছে। এখন দেখো 10 টু দি পাওয়ার 10 স্কয়ার আর 10 ইনভার্স 9 কত হবে, 10 ইনভার্স 7 না নিচে, আর উপরে কত আছে, আচ্ছা এটা নিচে দেখি, পাওয়ারগুলো দেখি, ঠিক আছে। এটা উপরে আছে 10 ইনভার্স 34, 10 ইনভার্স 34, আর 10 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার 8, আর 10 ইনভার্স 9 আর 10 স্কয়ার, এটা করলে কত হবে, 10 ইনভার্স 7 না, 10 ইনভার্স 9 প্লাস 10 2 কত হবে, 10 ইনভার্স 7, এটা 10 ইনভার্স 7। এই 10 ইনভার্স 7 যখন উপরে চলে যাবে তখন কি হবে, 10 টু দি পাওয়ার 7 হয়ে যাবে না, উপরে চলে গেলে 10 টু দি পাওয়ার 7 হয়ে যাবে, ইনটু 10 টু দি পাওয়ার 7, ঠিক আছে। এখন দেখো 10 ইনভার্স 34 সবগুলো যোগ, ঠিক আছে, প্লাস 8 প্লাস 7, ঠিক আছে, এই ক্যালকুলেশন নরমাল। এখন দেখো 8 7 15, আর মাইনাস 34 থেকে প্লাস 15, মাইনাস 34 প্লাস 15, এটা নরমাল যোগ, ঠিক আছে, হবে মাইনাস 19, ঠিক আছে, মাইনাস 19, তো 10 ইনভার্স পাইলাম মাইনাস 19, তাই 2 পয়েন্ট সামথিং পেছিলাম, আর 10 ইনভার্স মাইনাস 19, তাই 2 পয়েন্ট সামথিং, ঠিক আছে, 2 পয়েন্ট সামথিং ইনটু 10 ইনভার্স মাইনাস 19, এটা হলো আমার অ্যানসার। এখন দেখবো আমরা অপশনে কি আছে, ঠিক আছে, আমরা পাইছি 2 পয়েন্ট সামথিং ইনটু 10 ইনভার্স 19, এই দেখো 2 পয়েন্ট সামথিং, এটা আমরা বের করি না, 2 পয়েন্ট সামথিং ইনটু 10 ইনভার্স 19 এমন একটা আছে, বাকিগুলো দেখো এই 2 পয়েন্ট সামথিং 10 ইনভার্স 18, তো এটা তো হবে না, ঠিক আছে। আবার এটা দেখো, এটা বলছে 24 দশমিক সামথিং, 2 পয়েন্ট সামথিং না কিন্তু 24 দশমিক 24 ইনটু 10 ইনভার্স 19, তো এটাও হবে না। আবার দেখো 24.24 আর 10 ইনভার্স 18, এটাও হবে না, তো এটা আমার অ্যানসার, ঠিক আছে। আচ্ছা আমরা নেক্সট মেথডে চলে যাই। আচ্ছা এটা হলো দ্রাব্যতা, ঠিক আছে, ঠিক আছে, এটা হলো দ্রাব্যতা ম্যাথ। দ্রাব্যতা সূত্রগুলো কি কি পড়ছিলা, S is equal n by v, S is equal n by v, আবার S is equal m by v, S is equal m by v, m by v, এটা হলো দ্রাব্যতা হলো মোল পার লিটার, এটা কি এককে, মোল পার লিটার এককে, এটা হলো মোল পার লিটার এককে।
আর এটা হলো গ্রাম পার লিটার এককে। এম হলো ভর, ঠিক আছে, এম হলো বস্তুর ভর, মানে ওই পদার্থটার বা যৌগটার ভর, এটা হলো গ্রাম পার লিটার এককে। দ্রাব্যতা আমরা দুই এককে বের করতে পারি, একটা মোল পার লিটার এককে আর একটা গ্রাম পার লিটার এককে। এখন দেখো এখানে কোনটা দিছে, গ্রাম পার লিটার, ঠিক আছে। আমরা কোন সূত্রটা নিব, এই সূত্রটা, S = m/v, ঠিক আছে। লিখলাম আমরা S = m/v, S = m/v। এখন দেখো প্রশ্নটা কি বলছে আমাদের, দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন দ্রবণের দ্রাব্যতা S = এটা কিসের মান দেওয়া, যেটা মান দেওয়া সাথে লিখে ফেলবা, ঠিক আছে, তাহলে সোজা হবে। S এর মান দেওয়া আছে, ঠিক আছে, দ্রাব্যতা এত হলে 400 ml, 400 ml কিসের মান দেওয়া, V এর মান দেওয়া, V এর মান দেওয়া। এখন এখানে একটা কথা আছে, এখানে ml নিলে হবে না, লিটার নিতে হবে, ঠিক আছে, লিটার নিতে হবে, যেহেতু লিটার ইনভার্স 1, ঠিক আছে। একক কি ছিল, গ্রাম পার লিটার ইনভার্স 1, এখানে ml এ দেওয়া, ml থেকে লিটার নিতে হলে কি করতে হয়, আচ্ছা এখানে লিখি, V দেওয়া আছে কত 400 ml, V দেওয়া আছে কত 400 ml। এটাকে লিটারে নিতে হলে কি করতে হবে, 1000 ভাগ করতে হবে। 1000 যদি আমি ভাগ করি, 1000 ভাগ করলাম, কি বলছিলাম, যতটা শূন্য তত ঘর বামে চলে আসে, তিনটা শূন্য আছে তো তিনটা ঘরে এসে পড়বো, একটা দুইটা তিনটা, 0.4, তাই ভি কত হবে 0.4 লিটার। এখন যে যে মান পাইছি ওই মানগুলো দেখে আমি, এস এর মান পাইছি, ভি এর মান আমি পাইছি, আমাকে বের করতে বলছে কি কত গ্রাম, তাহলে কি এর মান বের করতে বলছে, এম এর মান, এম এর মান বের করতে বলছে। এটা নরমাল কোন কোন গুণ করবে, বা এম ইকুয়াল বলতে পারি আমি এস ভি, এম ইকুয়াল কি বলতে পারি এস ভি, এস এর মানও দেওয়া আছে আর ভি এর মানও দেওয়া আছে, জাস্ট বসাই দিবা। এস এর মান কত 5 আর ভি এর মান কত 0.4, 0.4। এখন দেখো যার সংখ্যাগুলো গুণ করবা, 4 5 কত 20, আমি 20 লিখবো, 4 5 20। এখন দেখো কয় ঘর পর দশমিক আছে, এক ঘর পর, 4 এর পর দশমিক আছে, তো এক ঘর পর দশমিক দিয়ে দেব। তারপর কত পাইলো 2, ভর কত 2 গ্রাম, ঠিক আছে, 2 গ্রাম, ঠিক আছে। আমরা নেক্সট মেথডে চলে যাই। আচ্ছা এরপর আসে কেএসপি থেকে অঙ্ক, কেএসপি দ্রাব্যতা গুণফল থেকে, ঠিক আছে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। ফার্স্টে দ্রাব্যতা গুণফলের সূত্রটা তোমাদের দেখাই, ঠিক আছে। ধরো যে কোনো একটা যৌগ, যে কোনো একটা যৌগ ApBQ, ApBQ একটা যৌগ, এটা দ্রাব্যতার গুণফল কত হবে, এর মানে দেখবা P টু দি পাওয়ার P, Q টু দি পাওয়ার Q আর S টু দি পাওয়ার P প্লাস Q, S টু দি পাওয়ার P প্লাস Q। এটা মনে রাখতে পারো, আমার উপর আমি অর্থাৎ P এর উপরে P, তারপর তোমার উপরে তুমি, Q এর উপরে Q আর S এর উপর আমি যোগ তুমি, S এর উপর আমি যোগ তুমি, ঠিক আছে। এটা মনে রাখতে পারো, P এর উপর P, Q এর উপর Q আর S এর উপর P প্লাস Q, ঠিক আছে। এখন আসি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এখানে দেখো, এখানে আছে 1 আর এখানে আছে 2, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল, ঠিক আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এটা দ্রাব্যতা গুণফল, এটা আছে 1 আর এখানে আছে 2, ঠিক আছে। তাহলে এটা বলবো আমি কেএসপি, কেএসপি ইকুয়াল 1 এর পাওয়ার 1, 1 এর পাওয়ার 1, 1 এর পাওয়ার 1 কি হবে, একই হবে, গুণ 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 2 আর S এর পাওয়ার আমি, আমার উপর আমি, তোমার উপর তুমি আর S এর উপর আমি যোগ তুমি, ঠিক আছে। এই যে 1 যোগ 2, 1 যোগ 2 আর 2 স্কয়ার কত 4, 4s কিউব, ঠিক আছে। দ্রাব্যতা গুণফল আমরা কত পাইলাম, কেএসপি ইকুয়াল 4s কিউব, কেএসপি ইকুয়াল কত পাইছি 4s কিউব। এখন দেখো কেএসপি এর মানটা আমার দেওয়া আছে, বলা আছে দ্রাব্যতা গুণফল 4 * 10^3, দ্রাব্যতা গুণফল 4 * 10^3, দ্রাব্যতা গুণফল কি দ্বারা প্রকাশ করি আমরা, কেএসপি দ্বারা না, কেএসপি দ্বারা আমরা দ্রাব্যতা গুণফল প্রকাশ করি। এখন দেখো আবার কেএসপি মান আমরা কত পাইলাম 4s কিউব, তার মানে লিখতে পারি না 4s কিউব ইকুয়াল এই মানটা 4 * 10^3 লিখতে পারি, ঠিক আছে। ওটা লিখলাম আমরা জাস্ট, বা 4s কিউব ইকুয়াল 4 * 10^3। এখন 4 এ 4 কাটা, 4টা যদি আমি এসে জানি 4 এ 4 কাটা, ঠিক আছে, বা s কিউব ইকুয়াল 10^3, ঠিক আছে, 10^3, ঠিক আছে। এখন এই বা s ইকুয়াল এই পাওয়ারটা যদি ওই সাইডে দিই 1/3 হয়ে যাবে, 10^3 ইনটু 1/3। আর মনে রাখো পাওয়ারের পাওয়ারে নরমাল গুণন হয়, পাওয়ারের পাওয়ারে নরমাল গুণন হয়, মানে কি, এই ধরো 10 স্কয়ার, ঠিক আছে, এটার উপর যদি আমি 3 দেই তাহলে 3 * 6, ঠিক আছে, এভাবে গুণন হয়। এই জিনিসটা খেয়াল রাখো, তো পাওয়ারের পাওয়ারে নরমাল গুণন, তো এই 3 কাটা, এই 3 কি কাটা, এই 3 কাটা, থাকে কত 10^1, 10^1, S = 10^1, S এর মান কত 10^1, এটা হলো দ্রাব্যতার মান, এটা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা, ঠিক আছে। এখন আমরা চাইছি OH এর দ্রাব্যতা, OH এর দ্রাব্যতা। এখন দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড পানিতে বিয়োজিত হয় কিভাবে, পানিতে বিয়োজিত হয় কিভাবে, পানিতে বিয়োজিত হয় কিভাবে, ম্যাগনেসিয়াম প্লাস 2 প্লাস আর প্লাস 2 হাইড্রোজেন মাইনাস 2 হাইড্রোজেন মাইনাস, এভাবে বিয়োজিত হয়। এখন এটা দ্রাব্যতা যদি S হয় আর এটা দ্রাব্যতা যদি S হয়, ঠিক আছে, তাহলে এটা হবে 2s, ঠিক আছে, এটা হবে 2s, এটা কি হবে 2s। এখন আমি যেটা পাইছি সেটা হলো s এর মান, ঠিক আছে। আমার OH এর ঘনমাত্রা যে OH এর ঘনমাত্রা হলো 2s, 2s বা 2 * 10^1, 2 * 10^1। এখন দেখো এখানে 2 কোনো জায়গায় নাই, ঠিক আছে, শুধু 10^1টা আছে, 10^1, 10^2, 10^3, 10^4, এখানে শুধু পুরো মানটা দেওয়া নেই। এখন আমি দেখব জাস্ট 10^1টা কোথায় আছে, ঠিক আছে, ওইটা অ্যানসার হবে, এই 10^1 এখানে আছে, এটা অ্যানসার, এটা আসল অ্যানসার হবে, সঠিক অ্যানসার বলতে চাই 2 * 10^1, ঠিক আছে, 2 * 10^1। এখন এটা দেওয়া নাই, এখন আমি দেখব জাস্ট এটা কোথায় আছে, 10^1টা কোথায় আছে, দেখো এখানে আছে, আর বাকি কোথাও নাই, এটাই আমার অ্যানসার। আচ্ছা আমরা নেক্সট মেথড আসি। আচ্ছা অ্যালুমিনিয়াম সালফেট, এই তাপমাত্রাটা শুধু দিয়েছে, তাপমাত্রাটা আমার কনসার্ন না, ঠিক আছে।
আমার অ্যালুমিনিয়াম সালফেট এটা কনস্ট্যান্ট। এটা বলছে এটা দ্রাব্যতা যদি S হয় তাহলে দ্রাব্যতা গুণফল কত। আমি কি বলছিলাম নরমাল একটা কথা, আমার উপর আমি, তোমার উপর তুমি, আর S এর উপর আমি যোগ তুমি। দেখো অ্যালুমিনিয়াম সালফেট এটা দ্রাব্যতা গুণফল আমার লাগবে। তো 2 এর উপর 2, 2 এর পাওয়ার 2 ইনটু 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 3 ইনটু S এর পাওয়ার 2 যোগ 3, S এর পাওয়ার 2 যোগ 3, S এর পাওয়ার 2 যোগ 3। তো 2 গুণে 4, 3 নং 27, ঠিক আছে। আর S টু দি পাওয়ার 5, 3 নং 27, 3 নং 27 আর S টু দি পাওয়ার 5, S টু দি পাওয়ার 5, ঠিক আছে। এখন 4 আর 27 নরমাল গুণ করবা, দেখো 4 7 28, 4 7 28, হাতে থাকে 2, 4 দুগুণে 8 আর 2 10, 108 S টু দি পাওয়ার 5। তো অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল 108 S টু দি পাওয়ার 5, এই দেখো 108 S টু দি পাওয়ার 5, ঠিক আছে, 108 S টু দি পাওয়ার 5 এটা। তারপর দেখো এটা দ্রাব্যতা গুণফল কত, ঠিক আছে। এখন বলতে পারে এখানে 2 আছে, এখানে 2 আছে, তারপরে এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে এগুলোর পাওয়ার আমি দিয়ে দেব। কিন্তু না, এই পুরাটা একটা যোগমূলক হিসেবে কাজ করে, একটু ব্যতিক্রম, ঠিক আছে। এই পুরাটা একটা যোগমূলক হিসেবে কাজ করে আর এটা একটা মূলক হিসেবে কাজ করে। এটা একটা যোগমূলক আর এটা একটা মূলক, ঠিক আছে। এটা আমি লিখেছি নিচে Ag2C2O4, Ag2C2O4, ঠিক আছে। এই পুরাটা মিলে একটা যোগমূলক কাজ করে, ঠিক আছে। আর এই যে নিচে আছে 2, ঠিক আছে, তাহলে এটার নিচে আছে 2, এটার নিচে আছে 1, আবার ওইভাবে লিখবো 2 এর পাওয়ার 2 ইনটু 1 এর পাওয়ার 1 আর S এর পাওয়ার 2 যোগ 1, ঠিক আছে। তাহলে 4S কিউব। আশা করি বুঝতে পারছো, এই যে 4S কিউব এটা आंसर। এবার আমরা নেক্সট মেথড চলে যাই। আচ্ছা, এখন আমরা এই মেথড দেখব, ঠিক আছে। এই মেথড প্রথমে দেখো M2H3 লবণের দ্রাব্যতা, কিসের মান আছে, দ্রাব্যতা গুণফল না কিন্তু, ঠিক আছে। তাহলে S এর মান দাও আছে, আমার S এর মান দাও আছে 1.1 * 10^2, 1.1 * 10^2, S এর মান দাও আছে দ্রাব্যতা, ঠিক আছে। আমাকে KSP বা দ্রাব্যতা গুণফল বের করতে বলছে, ঠিক আছে, M2H3, ঠিক আছে। এখন এটা ক্ষেত্রে ফার্স্টে আমরা নরমাল বের করব। এই M2H3 এটা দ্রাব্যতা গুণফল KSP, ঠিক আছে। এটা কত হবে, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 2 ইনটু 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 3 ইনটু S এর পাওয়ার 2 + 3, S এর পাওয়ার 2 + 3। আচ্ছা, এটার পাওয়ার এটা, এটার পাওয়ার এটা আর S এর পাওয়ার এই দুটো যোগফল, ঠিক আছে। 4 ইনটু 27 গুণ S টু দি পাওয়ার 5, ঠিক আছে। এটা করলে হবে 108 S টু দি পাওয়ার 5। এখন দেখো জাস্ট আমরা S এর মানটা কেন বসাবো KSP এর ক্ষেত্রে, ঠিক আছে। S এর মানটা আমরা বসাবো 108 ইনটু S টু দি পাওয়ার 5 মানে 1.1 ইনটু 10^2, 1.1 ইনটু 10^2, 1.1 ইনটু 10^2 টু দি পাওয়ার 5, 1.1 ইনটু 10^2 টু দি পাওয়ার 5। এখন দেখো কোনো কিছুর পাওয়ার 5, ঠিক আছে, এটা ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না। কিন্তু এখন আমরা অপশন দেখব, ঠিক আছে। অপশন তাকায় দেখো, অপশনের দিকে তাকায় দেখো, সবগুলোর ক্ষেত্রে পাওয়ার ভিন্ন, দেখো এটা 10^8, 10^10, 10^7, 10 টু দি পাওয়ার 6। এখন আমরা দেখব পাওয়ার কোনটার সাথে মিলে, আমরা শুধু পাওয়ারটা বের করব, বাকি গুণগুলো আমরা করব না, ঠিক আছে। এখন দেখো 5 10^2 এটাকে যদি করি 5 দুগুণে 10, 10^10 আসবে, ঠিক আছে। 108 আর 1.1 এর করলে একের ঘরে কিছু একটা আসবে, ঠিক আছে, ওটা আমার লাগবে না। 10^10 আসবে, 10^10 আসবে, ঠিক আছে, 10^10, 10^10। আর এখানে আরেকটা জিনিস দেখো, প্রত্যেকটা এক ঘর, ঠিক আছে, এক অঙ্ক করে। আর এখানে আমরা 108 এটা কত আছে, 3 অঙ্ক না, তার মানে এক অঙ্ক আনতে হবে, ঠিক আছে। এক অঙ্ক আনার জন্য আমি 1.08 গুণে 100 বলতে পারি। 1.08 যদি আমি 100 গুণ করি তাহলে তো সেই 108 আসে, ঠিক আছে। এখন 100 আবার কি বলা যায়, 10 স্কয়ার বলা যায় না। 100 আমরা কি বলতে পারি, 10 স্কয়ার, ঠিক আছে, 10 স্কয়ার, ঠিক আছে, 10 স্কয়ার। এখন যা সেটা করো, 10^10 + 2 কি হয়, 10^8। এখন দেখো 10^8 এটা কোন অপশন আছে, 4 নম্বর অপশনে আছে 10^8, উত্তর কি হবে 10^8, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট চলে যাই। আচ্ছা, জিঙ্ক 3 আর ফসফেট 2 এর, ঠিক আছে, এটা দ্রাব্যতা গুণফল আমরা বের করতে বলছি। দ্রাব্যতা গুণফল কি KSP, দ্রাব্যতা গুণফল কি KSP। আচ্ছা, এটা একটু অনুশীলনে ভুল দেওয়া আছে, ঠিক আছে। এটা কিভাবে করতে আমি বলি, এই 3 টু দি পাওয়ার 3 ইনটু 2 টু দি পাওয়ার 2 মানে নরমাল 3 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 2, ঠিক আছে, ইনটু S এর পাওয়ার 3 যোগ 2, S এর পাওয়ার 3 যোগ 2, ঠিক আছে। 108 S টু দি পাওয়ার 5 বের হবে, ঠিক আছে। এটা হলো আমরা শর্টকাটটা করি, ঠিক আছে। 108 S টু দি পাওয়ার 5, 108 S টু দি পাওয়ার 5 মানে এখানে 108 আছে এভাবে মনে করতে পারো, এখানে 108 আছে তো এটাই आंसर, ঠিক আছে। 108 S টু দি পাওয়ার 5। কিন্তু আমরা যদি মূল নিয়মে করি জিঙ্ক 3 আর PO4 2, ঠিক আছে। এই জিঙ্ক 3 আর ফসফেট 2, ঠিক আছে, এটা যদি বিয়োজিত হয় কি হবে, তিনটা জিঙ্ক আছে, দেখছো, তিনটা জিঙ্ক আছে এখানে, তিনটা জিঙ্ক, তাহলে 3 জিঙ্ক 2 প্লাস 3 জিঙ্ক 2 প্লাস 3 জিঙ্ক 2 প্লাস আর 2 ফসফেট প্লাস 2 ফসফেট 3 মাইনাস, ঠিক আছে, এভাবে ভাঙবে। 3 জিঙ্ক 2 প্লাস আর 2 ফসফেট 3 মাইনাস এভাবে ভাঙবে। আর KSP যে নরমাল যে সূত্রটা ছিল বেসিক, ঠিক আছে, এই যে আমি যেটা করলাম এটা হলো শর্টকাট, ঠিক আছে। বেসিক যেটা ছিল KSP ইকুয়াল এই জিঙ্ক 2 প্লাস, ঠিক আছে, এটার ঘনমাত্রা জিঙ্ক 2 প্লাস এটার ঘনমাত্রা, আরে
জিঙ্ক 2 প্লাস এটার ঘনমাত্রা, আর আগে যে সংখ্যা থাকবে ওটা পাওয়ার হয়ে যাবে ইনটু কিউব প্লাস PO4 এটার ঘনমাত্রা, আর উপরে যে থাকবে ওটা পাওয়ার হয়ে যাবে, সামনে যেটা থাকবে ওটা পাওয়ার হয়ে যাবে স্কয়ার। ঠিক আছে, তাহলে অ্যানসারটা হওয়ার কথা ছিল জিঙ্ক 2 প্লাস কিউব ইনটু, আচ্ছা এটা গুণ হবে, ঠিক আছে, গুণ ইনটু ফসফেট 2 স্কয়ার। ঠিক আছে, এটা আছে অপশনে। ঠিক আছে, এখন যদি এই দুইটা, এই যোগটা ছাড়া অন্য কোনো যোগ দেয় সেম টাইমে ম্যাথ আসে, তাহলে তোমরা এইভাবে করবা এখন যেটা দেখালাম, আর যদি এটা দিয়ে আসে তাহলে এটা দেখাবা। ঠিক আছে, যেহেতু অনুসন্ধান দেওয়া আছে এটাই দেখাবা। আচ্ছা নেক্সট আসি আমরা। আচ্ছা দেখো প্লাম্বাম সালফেট, ঠিক আছে, প্লাম্বাম সালফেট দাব্যতা গুণফল দেওয়া আছে। দাব্যতা গুণফল মানে কি? কেএসপি এর মান। দাব্যতা গুণফল মানে কি? কেএসপি এর মান। কেএসপি এর মান দেওয়া আছে, এটা কিসের মান? কেএসপি এর মান। এখন বলছে সালফেটের ঘনমাত্রা বের করতে, সালফেটের ঘনমাত্রা। ঠিক আছে, আমরা ফার্স্টে নরমাল নিয়মে কেএসপি যে সূত্রটা ওটা আনবো। প্লাম্বাম সালফেট, প্লাম্বাম সালফেট, প্লাম্বাম একটা মূলক আর এটা একটা যোগমূলক, এটার নিচে আছে 1, এটার নিচে আছে 1, তাহলে 1 এর পাওয়ার 1 ইনটু 1 এর পাওয়ার 1 ইনটু s এর পাওয়ার 1 যোগ 1। ঠিক আছে, আমার উপর আমি, তোমার উপর তুমি, আর s এর উপর আমি যোগ তুমি। ঠিক আছে, কত হয়? s স্কয়ার। এখন আমার কেএসপি, কেএসপি কত বাইরেছে? s স্কয়ার। কেএসপি কত কি বাইরেছে? s স্কয়ার। আবার দেখো কেএসপি এর মান দেওয়া আছে, কেএসপি এর মান দেওয়া আছে, তাই আমি বলতে পারি না বা s স্কয়ার ইকুয়াল 1.7, 1.7 ইনটু 10^5, বাকি বলতে পারি s ইকুয়াল রুট ওভার 1.7 1.7 1.7 ইনটু 10^5। ঠিক আছে, এখন রুটের ক্ষেত্রে একটা, আচ্ছা রুটের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, রুটের ভিতরে যদি, ঠিক আছে, রুটের ভিতরে যদি 10 এর পাওয়ার জোর থাকে তাহলে এটা অর্ধেক হয়ে যায়। রুটের ভিতরে যদি 10 এর পাওয়ার জোর থাকে সেটা অর্ধেক হয়ে যায়। যেমন 10 এর পাওয়ার যদি 6 থাকতো, ঠিক আছে, রুটের ভিতরে 10 এর পাওয়ার 6, ওটা হবে 10 টু দি পাওয়ার 3। আবার রুটের ভিতরে যদি 10 এর পাওয়ার 8 থাকে, রুটের ভিতরে যদি 10 এর পাওয়ার 8 থাকে, 8, ঠিক আছে, ওটা হবে 10 টু দি পাওয়ার 4। মানে যেটাই থাকবে যদি জোর থাকে, রুটের ভিতরে 10 এর পাওয়ার যদি জোর থাকে সেটা অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, সেটা অর্ধেক হয়ে যাবে। এখন দেখো এখানে রুটের ভিতরে পাওয়ার আছে 10^5, এটা কি বিজোড়। এখন আমার এটা জোরে বানাতে হবে, এটা কি বানাতে হবে? জোর। ঠিক আছে, জোর মানে আমরা, ঠিক আছে, দেখো আমরা এটা 17 1.7 ছিল, ঠিক আছে, আমরা 17 লেখা 10^1 লিখতে পারি না? 17 লেখা 10^1, 10^1 মানে কি? 10 দা ভাগ, 10 দা ভাগ করলে আবার কি 1.7 এসে পড়বে, আবার ইনটু 10^5। এখন দেখো রুট ওভার 17 ইনটু 10^6, রুটের পর জোর আসে না, জোর থাকলে কি হবে? অর্ধেক হয়ে যাবে। আমি বলতে পারি রুট ওভার 17 ইনটু 10^3। ঠিক আছে, জোর ছিল অর্ধেক হয়ে গেছে। এখন দেখো রুট ওভার 17, আমরা রুট ওভার 16 এর মান কত করছি? রুট ওভার 16 16 এর রুট করলে কত হয়? 4 হয়। তাহলে 17 এর রুট করলে 4 এর থেকে একটু বেশি হবে। ঠিক আছে, আমি লিখলাম 4 পয়েন্ট সামথিং। ঠিক আছে, 4 পয়েন্ট সামথিং কিছু একটা আছে ইনটু 10^3। এখন তুমি অপশন দেখবা 4 পয়েন্ট সামথিং ইনটু 10^3, এটা আমরা পাইছি ক্যালকুলেশন করে। ঠিক আছে, 4 পয়েন্ট সামথিং ইনটু 10^3 একটা আছে, দেখো 4.12 ইনটু 10^3। ঠিক আছে, আমরা নেক্সট চলে যাই। আচ্ছা, এই বিক্রিয়ায় মূল যৌগের অ্যাটম ইকোনমি, ঠিক আছে, এটা বের করতে বলছে। অ্যাটম ইকোনমি, এটা বিডিএস আসলে, ঠিক আছে, ডেন্টাল আসছিল 24-25 এ। অ্যাটমিক ইকোনমি, ঠিক আছে, অ্যাটম ইকোনমি এটার সূত্র হলো কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর, কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর, কাঙ্ক্ষিত উৎপাদের ঠিক আছে, উৎপাদের মোট ভর ডিভাইড বাই বিক্রিয়ক সমূহের মোট ভর, বিক্রিয়ক সমূহের মোট ভর গুণ 100%। ঠিক আছে, গুণ 100%, গুণ 100%। এখন দেখো কাঙ্ক্ষিত উৎপাদ, এই যে ইথাইল অ্যাসিড, ঠিক আছে, এটার মোট ভরটা উপরে লিখবো, আর এই দুটা যে মোট ভরটা, ঠিক আছে, এটার আর এটার মোট ভরটা নিচে লিখবো। গুণ 100% করলেই আমার এটার অ্যাটম ইকোনমি বের হয়ে আসবে। আচ্ছা এটা করি, দেখো এখন ভর বের করে নরমাল নিয়ম। এখন তো কার্বন কয়টা আছে এখানে? 1টা 2টা 3টা 4টা, 2টা 3টা 4টা, 4টা কার্বন আছে। ঠিক আছে, আর কার্বনের ভর কত আমরা জানি? 12 না? কার্বনের পারমাণবিক ভর কত? 12। আর কার্বন আছে কয়টা? 4টা। ঠিক আছে, তো 12 গুণ 4 লিখলাম, 12 গুণ 4, 12 গুণ 4। তো কার্বনের কাম আমার শেষ, কার্বন শেষ। এখন দেখি হাইড্রোজেন কয়টা আছে? 3টা আর 5টা, কয়টা? মোট হলো 8টা। 8টা হাইড্রোজেন আছে, আর হাইড্রোজেনের একটার ভর কত? 1। 1 গুণ 8, যেহেতু 8টা আছে লিখলাম 1 গুণ 8 প্লাস 1 গুণ 8। আবার দেখো অক্সিজেন কয়টা আছে? 2টা। অক্সিজেনের একটার ভর কত? 16। তাহলে কত হবে? 16 গুণ 2, 16 গুণ 2 প্লাস 16 গুণ 2 আর গুণ 100% আমরা এটা বের করবো। ফার্স্টে এটা বের করবো, এরপর এটা। ঠিক আছে, এখন দেখো এখানে কার্বন কয়টা আছে? একটা কার্বন 2টা কার্বন। ঠিক আছে, একটা কার্বন 2টা কার্বন, তাই একটা কার্বনের ভর কত? 12। 2টা কার্বনের জন্য কত হবে? 12 গুণ 2, 12 গুণ 2 লিখলাম, 12 গুণ 2, 12 গুণ 2 যোগ। এরপর দেখি হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন কয়টা আছে? 3টা, 2টা 5টা, একটা 6টা।
তিনটা দুটো পাঁচটা একটা ছয়টা, তাই 1 গুণ 6, 1 গুণ 6, ঠিক আছে। তারপর অক্সিজেন, অক্সিজেন কত আছে? একটাই। অক্সিজেনের ভর কত? 16, এই 16 যোগ 16, ঠিক আছে। এটা একটা প্লাস, এটার জন্য বের করলাম, আবার এটার জন্য বের করতে হবে, ঠিক আছে। কার্বন কত আছে আবার? একটা দুইটা, দুইটার জন্য 12 গুণ 2, 12 গুণ 2, আবার 12 গুণ 2 প্লাস, দেখো হাইড্রোজেন কয়টা আছে? তিনটা একটা চারটা, তাই 1 গুণ 4, ঠিক আছে। 1 গুণ 4 প্লাস অক্সিজেন আছে দুইটা, তো 16 গুণ 2, ঠিক আছে, প্লাস 16 গুণ 2। এবার জাস্ট যোগ বিয়োগ করব, নরমাল যোগ বিয়োগ। দেখো এখানে লিখি 4 12 48, ঠিক আছে। 4 12 48 যোগ 8 কে 8, 8 কে 8, আর 16 দুগুণে 32, 16 দুগুণে 32। এন্ড দেখো 32 আর 8 কত? 40, 40 আর 48 88, ঠিক আছে। 40 আর 48 88, দেখলাম 88, 88 গেল, ঠিক আছে। তারপর দেখো 12 দুগুণে 24, ঠিক আছে, 24 যোগ 6 কে 6, আর হলো 16 যোগ 16। এখন দেখো 16 এটা না, যোগ 16। এখন দেখো 16 24 আর 16 40, 40 আর 6 46, ডাইরেক্ট লিখলাম 46, 46 প্লাস, আবার দেখো এখানে 12 দুগুণে 24, ঠিক আছে, 24 যোগ 4 অক্ষে 4, আর 16 দুগুণে 32, 12 দুগুণে 24, 16 দুগুণে 32, ঠিক আছে। 32 4 36, 36 আর 24 কত? 60, ঠিক আছে, 60, আর 60 আর 46 সব মিলে হয় 106, ঠিক আছে। পুরো যোগফল একসাথে করে ফেললাম, বা 88 ডিভাইডেড বাই 106। এখন দেখো এটা ভাগ করা কিন্তু কঠিন, তুমি কি করবা? নিচের টাকে যদি 100 ধরো, ঠিক আছে, কত আসবে? আর গুণ 100 লাগে, এই যে এখানকার 100%, মানে 0.88 আসবে, ঠিক আছে, 0.88, 0.88। 100 যদি ভাগ করো এটারে 106 জায়গায় তুমি 100 ধরো, 0.88, ঠিক আছে, 0.88 গুণ 100%, মানে 88% আসছে, ঠিক আছে। 80 ঘরে আসবে, পার্সেন্টেজটা 80 ঘরে আসবে। দেখো পার্সেন্টেজ 80 ঘরে কোথায় আছে? এই 83%, ঠিক আছে, সবচেয়ে ক্লোজ হলো 83%, এবার বাকিগুলো আর হবে না, ঠিক আছে। এটাকে আমরা 106 জায়গায় 100 দিয়েছিলাম, ঠিক আছে, এই জন্য মানটা একটু আসছে, বেশি আসছে, ঠিক আছে। আমরা নেক্সট মেথডে চলে যাই। আচ্ছা, একটা বিক্রিয়কের আদি ঘনমাত্রা, ঠিক আছে। আচ্ছা, বিক্রিয়ার হার বের করতে বলছে, ঠিক আছে, বিক্রিয়ার হার বের করতে বলছে, বিক্রিয়ার হার। এখন বিক্রিয়ার হারের সূত্রগুলো মনে আছে তো? বিক্রিয়ার হারের সূত্রগুলো কি ছিল? মাইনাস dx ডিভাইডেড বাই dt, মানে বিক্রিয়ক হ্রাসের হার, বিক্রিয়ক হ্রাসের হার ইকুয়াল dc ডিভাইডেড বাই dt, বা উৎপাদ বৃদ্ধির হার, উৎপাদ বৃদ্ধির হার dc ডিভাইডেড বাই dt আর মাইনাস dx ডিভাইডেড বাই dt, মানে এটা কমতে আছে, বিক্রিয়কটা কমতে আছে, ওটার জন্য মাইনাস দেয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা করি আদি ঘনমাত্রা, আর dx মানে কি? x এর পরিবর্তন, মানে ঘনমাত্রার পরিবর্তন, ঠিক আছে। ঘনমাত্রার পরিবর্তন মানে কি? x2 - x1, x2 - x1, x2 - x1 মানে ঘনমাত্রার পরিবর্তন। আচ্ছা, এটা দেখি আলাদা। আদি ঘনমাত্রা, আদি ঘনমাত্রা মানে x1 দেওয়া আছে আমার, আদি ঘনমাত্রা দেওয়া আছে, একটি বিক্রিয়কের আদি ঘনমাত্রা দেওয়া আছে, লিখে ফেলবো যেটা দেওয়া আছে। x1 = 0.1 মোল পার লিটার, 0.1 মোল পার লিটার। তারপর দেখো আদি ঘনমাত্রা 20 সেকেন্ড, 20 সেকেন্ড মানে এটা কিসের মান দেওয়া? t এর মান দেওয়া, লিখে ফেললাম t, t কত দেওয়া আছে? 20 সেকেন্ড, 20 সেকেন্ড। তারপর পরে ঘনমাত্রা মানে শেষ ঘনমাত্রা দেওয়া আছে, শেষ ঘনমাত্রাটা দেওয়া আছে, শেষ ঘনমাত্রা x2 = 0.05 মোল পার লিটার। এখন যা আমি বিক্রিয়ার হারের মান বসাবো, যেটা বিক্রিয়কের ক্ষেত্রে, তাহলে এই সূত্রটা হবে মাইনাস x2, x2 কত? 0.05, 0.05, এই 0.05 মাইনাস x1, x1 কত? 0.1, 0.1 মাইনাস 0.1, 0.1, আর t, t এর মান কত? এই দেখো 20 সেকেন্ড, t এর মান কত? 20 সেকেন্ড, লিখলাম 20 সেকেন্ড। এখন দেখি ইকুয়াল এই মাইনাসে মাইনাস, আর 0.1 থেকে 0.05 বিয়োগ করলে কত হবে? মাইনাস 0.05, মাইনাস 0.05, নরমাল বিয়োগ 0.05, 0.05 ডিভাইডেড বাই 20, ডিভাইডেড বাই 20, ঠিক আছে। এটাকে দেখো, এটা কিভাবে করবা? আর মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। এবার আমরা নিচে ইকুয়াল দিই, দেখো 0.05, 0.05, এটা আমি বলতে পারি না 5 × 10^2, এই 5 আর 2 ঘরে দিকে 2 যাই, 5 × 10^2, 0.05 আমরা লিখব 5 × 10^2, লিখলাম 5 × 10^2, 5 × 10^2। আর দেখো আমি বলছি নিচের থেকে সবসময় এক ঘরে নিয়ে আসার চেষ্টা করবা। এই 20 এর রাখবে 2 × 10^1, 2 × 10^1, আর 5 এর 2টা ভাগ করলে কত হয়? আড়াই, আড়াই দুগুণে 5, এই 2.5, আর এটা যদি দুপে জায়গা নেগেটিভ হয়ে যাবে, তাই 10^3, 10^2 - 1 হবে, 10^3 হবে আলটিমেটলি। 2.5 × 10^3, 2.5 × 10^3, এই দেখো 2.5 × 10^3, এটাই आंसर, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, কেপি কেসি, কেপি কেসির ক্ষেত্রে কেপি কেসির মধ্যে যে সম্পর্কটা, সেটা হলো কেপি = কেসি,
ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন, আর টু দি পাওয়ার ডেল এন। ডেল এন মানে কি উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রয়কের মোট মোল সংখ্যা। ডেল এন কি উৎপাদের মোট মোল সংখ্যা ডিভাইড মাইনাস বিক্রয়কের মোট মোল সংখ্যা। এখন দেখো এই বিক্রিয়া উৎপাদের মোট মোল সংখ্যা কত 3 আর বিক্রয়কের মোট মোল সংখ্যা কত a1 আর a1 2, ঠিক আছে। তাই ডেল এন ইকুয়াল কত হবে 3 - 2, 3 - 2 ইকুয়াল হলো 1। ভাই বলতে পারি কেপি ইজ ইকুয়াল কেসি আর টু দি পাওয়ার 1, আর টু দি পাওয়ার 1, বা বলতে পারি কেপি ইকুয়াল কেসি আর টি, ঠিক আছে। কেপি ইজ ইকুয়াল কেসি আর টি, ঠিক আছে, এটাই आंसर। নেক্সট, আচ্ছা এটা মনে রাখবা, এটার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়েছে আমি বলি তোমাকে। যে কোনো একটা সমীকরণ ধরো a প্লাস b এটার থেকে হচ্ছে c, এটার থেকে হচ্ছে c, এটার ক্ষেত্রে যদি এটা কেপি কেসি বা সাম্যধ্রুবকটা, ঠিক আছে, ওটা মান কেসি ধরলাম, যে কোনো একটা মান কেসি, কেসির যে কোনো একটা মান, ওটা যদি কেসি হয়, এখন এই সমীকরণটাকে যদি আমি n দ্বারা গুণ করি, এই সমীকরণটা যদি আমরা n দ্বারা গুণ করি, মানে na nb nc এভাবে, ঠিক আছে, যদি n দ্বারা গুণ করি তাহলে যে নেক্সট কেসিটা হবে, নেক্সট কেসি বা কেসি প্রাইম লিখলাম, কেসি প্রাইম, ওটা হবে কেসি টু দি পাওয়ার n, কেসি টু দি পাওয়ার n, ঠিক আছে। একটা নরমাল সমীকরণ এটা ছিল না ফার্স্টে a প্লাস b ইকুয়াল c, ওটার সাম্যধ্রুবক যদি কেসি হয়, ওটা সাম্যধ্রুবক যদি কেসি হয়, তাহলে আমি যদি সমীকরণটাকে n দ্বারা গুণ করি তাহলে যে নতুন সাম্যধ্রুবক কেসি প্রাইম, ঠিক আছে, কেসি প্রাইম, ওটা হবে কেসি টু দি পাওয়ার n, কেসি টু দি পাওয়ার n, ঠিক আছে। এখন দেখো n2 প্লাস 3s2 ইকুয়াল টু ns3, এটার সাম্যধ্রুবকটা হচ্ছে k1, সাম্যধ্রুবকটা হচ্ছে k1। এখন দেখো পরে যে সমীকরণ ওটা হাফ অফ n1, দেখো এটা হাফটা গুণ করছে না, হাফটা পুরো সমীকরণটা গুণ করছে, দেখো হাফটা যদি গুণ করে এটাকে, এখানে হাফ আসবে, আবার এখানে হাফ আসবে, আবার এখানে হাফ আসবে, দুই দিয়ে কাটা হলে ns3 আসবে, ঠিক আছে। পুরো সমীকরণটাকে দেখো হাফ দ্বারা গুণ করছে। আমি কি বলছিলাম n দ্বারা যদি গুণ করে পাওয়ার হয়ে যাবে n, যদি হাফ দ্বারা গুণ করে কেসির পাওয়ার কি হবে হাফ। তাই এখানে নতুন দেখো কে প্রাইম, কে প্রাইম ধরি আমরা, আগে ছিল k1, k1, এখন আমরা সমীকরণটাকে হাফ দ্বারা গুণ করছি, মানে n দ্বারা গুণ করছি, পাওয়ার 10 হয়ে গেছে, k1 এর পাওয়ার হাফ, আর কিছুর পাওয়ার হাফ মানে রুট, ঠিক আছে। কে প্রাইম ইকুয়াল রুট ওভার k1, রুট ওভার k1, ঠিক আছে, এটাই, বা কে প্রাইম বা k2 একই, ঠিক আছে, আশা করি বুঝছো। আচ্ছা নিচের কোন পিএইচ মানের দ্রবণটিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, ঠিক আছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পিএইচ এর মান যত কম, ঠিক আছে, পিএইচ এর মান যত কম হয় হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তত বেশি হয়। হাইড্রোজেনের ঘনমাত্রাকে একটা জিনিস মনে রাখবা, কি মনে রাখবা, এই দেখো H+ ইকুয়াল 10 ইনভার্স pH, H+ ইকুয়াল 10 ইনভার্স pH, pH ইকুয়াল ছিল মাইনাস লগ অফ H+ ওখান থেকে আসে লগ অফ H+, ঠিক আছে, মানে pH এর মানটা, ঠিক আছে, H+ ইকুয়াল মাইনাস 10 অফ ইনভার্স pH, ঠিক আছে। এখন এই pH এর মান, ঠিক আছে, ইনভার্স এখানে যত কম হবে, যেহেতু নেগেটিভ আছে এখানে মাইনাস চিহ্ন, ঠিক আছে, মাইনাস চিহ্নটা, সেক্ষেত্রে H+ ঘনত্ব তত বেশি হবে না। আমি একটা জিনিস বলি তোমাকে, 10 ইনভার্স 2 আর 10 ইনভার্স 10 এটার মধ্যে কোনটা বড়? 10 ইনভার্স 2 বড় না, যেটা আগে মাইনাস আছে এটা উল্টো হয়ে যাবে জিনিসটা, 10 ইনভার্স 2 বড়, অর্থাৎ এটার মান যত কম হইতাছে এটা তত বেশি হইতাছে না, অর্থাৎ 10 ইনভার্স pH, মানে pH এর মান যত কম হবে H+ এর মান তত বেশি হবে। এখন দেখো এটা বলছে কোন pH এর মানের জন্য H+ আয়নের ঘনমাত্রা সবচেয়ে বেশি, তো ঘনমাত্রা সবচেয়ে বেশি হবে কখন, যখন pH এর মানটা কম হবে। এখানে দেখো সবচেয়ে কম কোনটা 2.3, 2.3 आंसर, ঠিক আছে, আশা করি বুঝছো। নেক্সট, আচ্ছা দ্বিক্ষারকীয় অ্যাসিড, দ্বিক্ষারকীয় অ্যাসিড কি, যেগুলো দুইটা OH এর সাথে বিক্রিয়া করে, দ্বিক্ষারকীয় অ্যাসিড, ঠিক আছে, বা জলীয় দ্রবণে দুইটা H+ দান করে, যেগুলো ওগুলো বলছে আমরা দ্বিক্ষারকীয় অ্যাসিড, ওগুলো আমরা বলছি দ্বিক্ষারকীয় অ্যাসিড। দ্বিক্ষারকীয় অ্যাসিড উদাহরণ কি H2SO4, 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 এরা যখন জলীয় দ্রবীভূত হয়, ঠিক আছে, তখন দুইটা H+ দান করে, দুইটা H+ দান করে। এখন দ্বিক্ষারকীয় অ্যাসিডটার, ঠিক আছে, এই অ্যাসিডটার দিয়ে দিছে আমার ঘনমাত্রা, অ্যাসিডটার ঘনমাত্রা অর্থাৎ S এর মান দিয়ে দিছে, অ্যাসিডটার ঘনমাত্রা বা H+ এর মান দিছে আমার অ্যাসিডটার ঘনমাত্রা দেওয়া আছে, ঠিক আছে, অ্যাসিডটার ঘনমাত্রা দেওয়া আছে, অ্যাসিডটার ঘনমাত্রা দেওয়া আছে। এখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, ঠিক আছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেখো, অ্যাসিডের ঘনমাত্রা যত হইতাছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এর থেকে দ্বিগুণ হইতাছে না, এর থেকে দ্বিগুণ হইতাছে, অ্যাসিডটার ঘনমাত্রা যত হয় হাইড্রোজেনের ঘনমাত্রা এর থেকে দ্বিগুণ হয়, ঠিক আছে। তাহলে আমরা হাইড্রোজেনের ঘনমাত্রা নিতে কাজ করব pH বের করতে গেলে, অ্যাসিডের ঘনমাত্রা আছে কত 0.05, 0.005, তাই হাইড্রোজেনের ঘনমাত্রা কত হবে, এটা দ্বিগুণ, হাইড্রোজেনের ঘনমাত্রা এটা দ্বিগুণ ইকুয়াল গুণ 2। এখন নরমাল গুণ করবা 5 গুণে না, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, আগে 10 লিখবা। এখন দেখো কয়টা ঘর পর দশমিক আছে, একটা দুইটা তিনটা, তাই আমার তিনটা ঘর পর দশমিক লাগবে, একটা দুইটা আরেকটা ঘর নাই, এর জন্য আমি শূন্য দিলাম, এর তিনটা ঘর পর দশমিক, তাই 0.01, 0.01, অথবা আমি এটাকে কি বলতে পারি 1 * 10 ইনভার্স 2, 1 * 10 ইনভার্স 2, মানে 100 ভাগ করলে একের যদি 100 ভাগ করি 0.01 আসে, ঠিক আছে, 1 * 10 ইনভার্স 2, তাই pH ইকুয়াল কত হবে মাইনাস লগ 10 ইনভার্স 2, এই 2 হবে, ঠিক আছে, এই 10 এর পাওয়ার যত ওটাই pH, 10 এর পাওয়ার যত ওটাই pH মনে করবে, 10 এর পাওয়ার যত হয় ওটাই pH, তাই 2 হবে, এই যে 2 आंसर, ঠিক আছে, আশা করি বুঝছো। নেক্সট,
কোন দ্রবণের OH মানে হচ্ছে ঘন OH, ঠিক আছে? এই OH দেখো আমাকে pH বের করতে বলছে, কিন্তু দিয়ে দিছি কি OH এর ঘনমাত্রা, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে আমার ফার্স্টে POH এর মান বের করতে হবে। এতক্ষণ তো আমরা pH এর মান বের করতাম, ঠিক আছে? এখন POH এর মান বের করতে হবে। আরেকটা জিনিস আছে pH প্লাস POH, ঠিক আছে? pH প্লাস POH, এটার মান যোগফল হলো 14, এটা যোগফল কত 14। তখন pH এর মান জানা থাকলে আমি pH এর মান বের করতে পারবো। তো ফার্স্টে আমার pOH বের করতে হবে। pH এর সূত্র কি জানো তোমরা সবাই? মাইনাস লগ অফ OH এর ঘনত্ব, ঠিক আছে? লগ অফ OH এর ঘনত্ব, OH এর ঘনত্ব। এখন এই ম্যাথটা করতে গেলে আমার ক্যালকুলেশন লাগবে কিছু, ঠিক আছে? সেক্ষেত্রে আমার লগের মানগুলো মুখস্থ করা লাগবে, লগের মানগুলো মনে থাকা লাগবে এই ম্যাথটা করতে গেলে। আমি লগের মানগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে? লগের মানগুলো মনে থাকা লাগবে এই ক্ষেত্রে। লগ 1, ঠিক আছে? তারপর লগ 2, এই মানগুলো মনে রাখা লাগবে। লগ 3, লগ 4, লগ 5, তারপর লগ 6, লগ 7, লগ 8, লগ 9 আর লগ 10, ঠিক আছে? লগ 10 সবগুলোর মান মনে রাখবে। দেখো সোজা, লগ 10 এর মান হলো 1 আর লগ 1 এর মান হলো 0, ঠিক আছে? এরপর 2 এর জন্য তুমি 3 লিখবা 0.3, দেখো সোজা কিন্তু মানগুলো মনে রাখা। এরপর 3 এর জন্য 5 0.5, এরপর দেখো এই দুটো লিখলা, 2 এর জন্য 3, 3 এর জন্য 5, এরপর এক এক করে বাড়াবা। দেখো এটা হলো 0.6, এটা হলো 0.7, এটা হলো 0.8, ঠিক আছে? 0.8 এ গিয়ে কি করবে 0.5 করে পারবে। 0.85, এটা হবে 0.9, এটা হবে 0.95, ঠিক আছে? 0, 0.3, 0.5, 0.6, 0.7, 0.8, এরপর 0.5 করে পারবে আবার 0.85, 0.9, 0.95 আর শেষে গেল 1। এটা লগ 1 এর থেকে লগ 10 এর মানগুলো, ঠিক আছে? এটা মনে রাখা লাগবে। আচ্ছা নেক্সট আসে pH, ঠিক আছে? আমি ফার্স্টে pOH বের করব। তো pOH কি? pOH ইকুয়াল মাইনাস লগ অফ 3.4, লগের মাসে 10 আছে, দিলে হয় না দিলে হয়, ঠিক আছে? 3.4 মানে এখানে বেস হলো 10, ঠিক আছে? এটা লিখলো না লিখলো 3.4 * 10 ইনভার্স 1, 3.4 * 10 ইনভার্স 1, এটা, ঠিক আছে? এখন দেখো এখানে কি করবা, দেখো এই 10 এর পাওয়ার যেটা থাকবে ওটা লিখে ফেলবা, 10 এর পাওয়ার যেটা থাকবে ওটা লিখে ফেলবা। লিখলাম 1, এরপর দিবে একটা মাইনাস, এরপর দিবে একটা মাইনাস, এরপর লিখবা লগ প্লাস এই সংখ্যাটা, লগ প্লাস এই সংখ্যাটা, লগ 3.4, ঠিক আছে? কি বললাম 10 এর পাওয়ার যেটা ওটা লিখে ফেলবা সামনে, এরপর দিবে একটা মাইনাস, এরপর লগ, এরপর 3 মানে যে সংখ্যাটা সেটা, ঠিক আছে? এখন ধরো আমি বললাম লগ 5 * 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 6, ঠিক আছে? 5 * 10 ইনভার্স 6 এ মাইনাস লগ মানে মাইনাস লগ, ঠিক আছে? এখন 6টা তুমি সামনে দিয়ে ফেলবা। কি বললাম 10 এর পাওয়ার যেটা ওটা লিখে ফেলবা, 10 এর পাওয়ার লিখবা, লেখার পর একটা মাইনাস দিবা, একটা মাইনাস দিবা, মাইনাস দিয়া লগ পরে সংখ্যাটা, লগ এই যে পরে এই সংখ্যা যেটা আছে 5, এভাবে, ঠিক আছে? এভাবে এটা করবা। এখন দেখো আমরা ম্যাথে ফিরে আসি। 1 মাইনাস লগ 3.4 বা 1, এখন দেখো লগ 3 এর মান কত? লগ 3 এর মান হলো 0.5 আর লগ 4 এর মান হলো 0.6, এখানে কত আছে 3.4, মানে এর মানটা হবে 0.5 থেকে বড় আর 0.6 থেকে ছোট। 3.4 এর মান, যেহেতু 3 এর মান হলো 0.5 আর 4 এর মান হলো 0.6, তো 3.4 হলো মাঝখানে একটা অবস্থা, এটা মাঝখানে, তো 0.5 থেকে বড় 0.6 থেকে ছোট। আমি 0.5 দিয়ে কাজ করি, ঠিক আছে? 0.5 দিয়ে কাজ করলাম, আসে কত 0.5, এটা কিসের মান আসলো? POH এর মান, ঠিক আছে? POH এর মান। আমার দরকার কি pH এর মান, দরকার কি pH এর মান। আমি কি জানি pH প্লাস POH, pH প্লাস POH, pH প্লাস POH কত 14, বা pH ইকুয়াল 14 মাইনাস POH, 14 মাইনাস POH, POH এর মান কত 0.5, আমরা বলতে 13.5, 13.5 আর 13.5 এর কাছাকাছি মানটা, এটা 13.53, 13.53, ঠিক আছে? এটা আমার অ্যানসার। এই ম্যাথগুলো এইভাবে করবা, ঠিক আছে? দাসে আচ্ছা ওই যে ওইটাই দ্বিক্ষারক অ্যাসিড বা H2, এক্ষেত্রে যেহেতু হাইড্রোজেন দুইটা আছে, এটা 2 দ্বারা গুণ করতে হবে। এই মানটাকে আমরা 2 দ্বারা গুণ করব, 0.05 গুণ হলো 2, গুণ হলো 2 বা 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 2 ঘর বা দশমিক, এজন্য একটা দশমিক, ঠিক আছে? দশমিক 1 বা 10 ইনভার্স 1, 10 ইনভার্স 1। এটাকে যদি করাও pH কত? pH ইকুয়াল মাইনাস লগ 10 ইনভার্স 1, ঠিক আছে? এটা যদি আগে আসে হয়ে যাবে 1, এটা অ্যানসার হবে 1, ঠিক আছে? এটা ভুল আছে, অ্যানসার হবে 1, ঠিক আছে? তারপর আবার 0.01 মোলার, 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এর pH বের করতে বলছে, এটার pH বের করতে বলছে। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড এটা আমি pH বের করব, POH বের করব, এরপর আমরা pH বের করব। ফার্স্টে আমরা POH বের করি, POH কি হবে মাইনাস লগ, এটা কত হবে 10 ইনভার্স 2 না, 10 ইনভার্স 2, লগ 10 ইনভার্স 2, এটা সামনে আনলে হতে হবে প্লাস 2 বা 10 এর পাওয়ার যেটা ওটাই POH, ঠিক আছে? POH। এখন POH পেলাম, এখন pH প্লাস POH, pH প্লাস POH, এটা ছিল 14, এটা ছিল কত 14,
তো পিএইচ ইকুয়াল 14 মাইনাস 2 ইকুয়াল 12, 14 মাইনাস 2 ইকুয়াল 12, 12 आंसर। ঠিক আছে। আচ্ছা 12.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে পিএইচ কত? ঠিক আছে 12.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে পিএইচ কত? এটা 12.5 না, এই পয়েন্ট একটু বেশি দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা 1.25। এটা কি 1.25, 1.25 দাও মিলবে। 1.25% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? ফার্স্টে আমরা এটাকে ঘনমাত্রায় নিতে হবে। কিসে নিতে হবে? ঘনমাত্রায়। ঠিক আছে, মোলারিটি, মোলারিটিতে নিতে হবে। মোলারিটি S ইকুয়াল কি 10x ডিভাইডেড বাই m, 10x ডিভাইডেড বাই m। পার্সেন্টেজ দাও থাকলে মোলারিটি নাও সূত্র হলো 10x ডিভাইডেড বাই m। এখন 10 ইনটু 1.25, 1.25, 1.25 ডিভাইড বাই 40। দেখো বা 10 গুণ করলে হয় 12.5, বা এটাকে ই ধরো 10 10 40 যদি কাটি 4। ঠিক আছে 4, আর এটাকে তুমি 12 ধরো, 12 ধরো, 12। যদি আমি এটাকে 12 লিখি, এবার লিখতে পারি না 12.5 ইনটু 10 ইনভার্স 1। 10 ইনভার্স 1 মানে 10 দা ভাগ, 10 দা ভাগ করলে আবার সেই 1.25 শেষ হবে। ঠিক আছে, আমি এটা লিখতে পারি 12.5 ইনটু 10 ইনভার্স 1, এভাবে লিখতে পারি 1.25। এটা কাটতে এটা লিখলাম। এখন 3 4 12, বা 3 ইনটু 10 ইনভার্স 1 কি 3 ইনটু 10 ইনভার্স 1। এখন এটাকে আমরা ইয়ে বসাবো, লগে বসাবো, বা পিওএইচ, পিওএইচ বা পিওএইচ, পিওএইচ। এটা কি বললাম আমরা? OH এর ঘনমাত্রা বা মোলারিটি। ঠিক আছে, পিওএইচ ইকুয়াল মাইনাস লগ অফ 3 ইনটু 10 ইনভার্স 1, 3 ইনটু 10 ইনভার্স 1। কি বলছিলাম এরকম ক্ষেত্রে? এই একটা সামনে নিয়ে আসবা, একটা সামনে নিয়ে আসবা, একটা সামনে নিয়ে আসবা, এরপর একটা মাইনাস লিখবা। মাইনাস লগ প্লাস ওই সংখ্যাটা, লগ ওই সংখ্যাটা, লগ ওই সংখ্যাটা, লগ ওই সংখ্যাটা। এখন দেখো লগের মানগুলো আমি লিখে দিয়েছিলাম। লগ 3 এর জন্য মান কত ছিল? 0.5, 0.5। এই যে 3 এর জন্য মান ছিল 0.5। ঠিক আছে, বা 1 মাইনাস 0.5, 0.5 কত হবে? 0.5। এটা হলো পিওএইচ এর মান। পিএইচ এর মান কত হবে? পিএইচ এর মান হবে 14 মাইনাস 0.5, 13.5। ঠিক আছে, এই 13.5 आंसर। এখন নেক্সট আসি, একটি দ্রবণে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা দেওয়া আছে এত। এখন হাইড্রোক্সিল আয়ন মনে রাখবা পানির ক্ষেত্রে, এটা বিশুদ্ধ পানির ক্ষেত্রে। আর এখানে পানির কথা বলে না, কিন্তু এটাই ম্যাথে ভাবে করতে হবে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা গুণ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, গুণ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ইকুয়াল 10 ইনভার্স 14, ইকুয়াল 10 ইনভার্স 14। বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়াল 10 ইনভার্স 14। আমার কি চাইছে? হাইড্রোক্সিল চাইছে। ও সরি, হাইড্রোক্সিল চাইছে আমার কাছে, আমার কাছে হাইড্রোক্সিল চাইছে, আমার কাছে হাইড্রোক্সিল চাইছে। তাই হাইড্রোক্সিলটা আমরা ডাইন সাইডে রাখুন। ঠিক আছে, বাম সাইডে। ডিভাইড বাই 10 ইনভার্স 14। ঠিক আছে, 10 ইনভার্স 14 ডিভাইড বাই H প্লাস ঘনমাত্রা, H প্লাস এর ঘনমাত্রা, বা 10 ইনভার্স 14। ঠিক আছে, 10 ইনভার্স 14, 10 ইনভার্স 14। আর H প্লাস এর ঘনমাত্রা দেওয়া আছে, হাইড্রোজেনের ঘনমাত্রা 1 ইনটু 10 ইনভার্স 9 দেওয়া আছে এটা। তাই 10 ইনভার্স 9, এটা যদি উপরে জায়গা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, 10 ইনভার্স 14 প্লাস মানে মাইনাস প্লাস 9। ঠিক আছে, উপরে গেলে চিহ্ন পরিবর্তন হবে কি 10 ইনভার্স 5, 10 ইনভার্স 5। তো OH এর ঘনমাত্রা কত পেলাম আমরা? 10 ইনভার্স 5 মোলার। ঠিক আছে, 1 ইনটু 10 ইনভার্স 5 মোলার। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসে আমরা, এটাই শেষ ফার্স্ট পেপারে, এটাই শেষ ম্যাথ। কোন দ্রবণের পিএইচ, ঠিক আছে পিএইচ এত দেওয়া আছে, এখন ঘনমাত্রা বের করতে বলছে। পিএইচ এত দেওয়া আছে, ঘনমাত্রা বের করতে বলছে। এতক্ষণ আমরা ঘনমাত্রা থেকে পিএইচ বের করছিলাম। ঠিক আছে, এখন আমরা পিএইচ দেওয়া আছে, ঘনমাত্রা বের করতে হবে। এখন দেখো এটা আমার উল্টা কাজটা করতে হবে। কিভাবে উল্টা কাজটা বলো দিনি। পিএইচ ইকুয়াল কত? 8.45, 8.45। আমি বলতে পারি এটা 9 মাইনাস 0.5, 9 মাইনাস 0.55। ঠিক আছে, বলতে পারি এটা। এখন একটা জিনিস বলো, এটা আচ্ছা উপরে জিনিসটা দেখাই। আমরা একটু কি বলছিলাম? পিএইচ ইকুয়াল মাইনাস লগ 3 ইনটু 10 ইনভার্স 2, ধরলাম যে কোনো একটা মান 3 ইনটু 10 ইনভার্স 2। আমরা কি করছিলাম? 2টা সামনে নিয়ে আসছি, 2টা সামনে নিয়ে আসছি, মাইনাস এই সংখ্যাটা লিখছি, মাইনাস লগ 3। 2টা সামনে নিয়ে আসছি আর মাইনাস এই সংখ্যাটা লিখছি। এখানে কি ছিল দেখো, 2টা ছিল পাওয়ার, 2টা ছিল পাওয়ার। এখানে 9টা, এই 9টাকে 2 এর সাথে তুলনা করো, 9টাকে 2 এর সাথে তুলনা করো। আমি কি বলবো? 9টা পাওয়ার না, 10 ইনভার্স 9, 10 ইনভার্স 9। ঠিক আছে, 10 ইনভার্স 9। আর এখানে ছিল ধরো লগ। ঠিক আছে, লগ কিছু একটা সংখ্যা গুণ 10 ইনভার্স 9 মাইনাস লগ দিলাম, কিছু একটা সংখ্যা গুণ 10 ইনভার্স 9। এখন দেখো 0.55, লগ কোনটার মান 0.55, লগ 3 এর মান হলো 0.5। ঠিক আছে, লগ 3 এখানে কত? 3 ইনটু 0.55। এখন দেখো এটা থেকে যদি মিলে নিতে চাই, এই দেখো 10 ইনভার্স 9 পাওয়ারটা আমি সামনে নিয়ে আসি, পাওয়ারটা সামনে নিয়ে আসি, পাওয়ারটা সামনে নিয়ে আসি, আর মাইনাস লগ 3, লগ 3 মান কত? 0.55। অর্থাৎ আমার উল্টা কাজটা করতে হলো এখানে। তো এখানে ঘনমাত্রাটা চাইছে আমার, তো 3 ইনটু 10 ইনভার্স 9। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। দেখো 3.55 ইনটু 10 ইনভার্স 9 এটা आंसर। এই ছিল ফার্স্ট পেপারে সকল ম্যাথ।